এই 8.4 এর যে জেনারেল ধারণাগুলো আছে এগুলো আগে একটু দেখে নিই। কি বলছে দেখো, বৃত্তের ছেদক এবং স্পর্শক, এটা সম্পর্কে তুমি অলরেডি ধারণা জানা আছে তোমার। ছেদক জি। হচ্ছে যদি দুইটা। একটা বৃত্তকে কোনো সরল রেখা দুইয়ের অধিক বিন্দুতে তো অবশ্য সম্ভবই না, দুইটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে তাকে বলা হয় একটা ছেদক। আর ছেদক। যদি একটা সরল রেখা একটা বৃত্তকে মাত্র একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে তাকে বলা হয় স্পর্শক। তার মানে স্পর্শক। যদি কোনো বৃত্তে একটা সরল রেখা এমন ভাবে নেওয়া হয় যে ওই সরল রেখার সাথে বৃত্তের একটা বিন্দু মিলতেছে, তাহলে সেই সরল রেখাটাকে বলা হবে বৃত্তের একটা স্পর্শক। আর যদি এমন হয় যে ওই সরল রেখাটা বৃত্তের দুইটা বিন্দুতে মানে পরিধির যে কোনো দুইটা বিন্দুতে মিলতেছে, তাহলে ওই সরল রেখাটাকে বলা হবে ওই বৃত্তের ছেদক। ছেদক। হ্যাঁ, তো এখন দেখো এখানে একটা মন্তব্য করছে, বৃত্তের প্রত্যেক ছেদকের ছেদ বিন্দুদ্বয়ের অন্তর্বর্তী সকল বিন্দু বৃত্তটির অভ্যন্তরে থাকে। এটা আমরা এমনি বুঝতে পারতেছি, কারণ হচ্ছে একটা বৃত্তকে যদি কেউ ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দুর মাঝখানে যতগুলা বিন্দু থাকবে, কোটি কোটি বিন্দু থাকতে পারে, সমস্ত বিন্দুই কিন্তু ওই দুইটা ছেদ বিন্দুর মাঝখানে। আর যে ছেদ বিন্দুটাই জি। বৃত্তের প্রান্তে, তাহলে বাকি বিন্দুগুলা সব বৃত্তের ভিতরে। এই কথাটাই বলছে আর কি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, সরল সাধারণ স্পর্শক আর হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, দুই ধরনের সাধারণ স্পর্শক আছে। স্পর্শক আমরা জানছি। এখন দুইটা বৃত্তে যদি কমন স্পর্শক পাওয়া যায় তাহলে সেই কমন স্পর্শক দুই ধরনের হয়। একটা হলো সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তো এমন যদি হয় যে একটা স্পর্শক কোনো বৃত্তের মানে একটা স্পর্শকের উপরে বা নিচে একই দিকে যদি দুইটা বৃত্ত অবস্থিত হয় তাহলে তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর যদি এমন হয় যে একটা বৃত্ত তোমার উপরে মানে সরলরেখার উপরে আরেকটা বৃত্ত সরলরেখার নিচে স্পর্শিত হয়েছে, মানে এমনটা যদি বিপরীত হয় দিকে। তাহলে তাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। এই যে ক্ষয়ের যে চিত্রটা, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আর এই যে গয়ের যে চিত্রটা, এটাকে বলা হয় সাধারণ স্পর্শক, মানে এক বিন্দুতেই দুইটা স্পর্শ করছে, সাধারণ স্পর্শক বলে এটাকে। তারপরে যে এটাও সাধারণ স্পর্শক কিন্তু বহি স্পর্শ। আর এটা সাধারণ স্পর্শক, এটাকে বলে অন্তঃস্পর্শ। মানে একটা বৃত্ত আরেকটা বৃত্তর অন্তে থেকে দুইজন একটা বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্তঃস্পর্শ। তাহলে গ নাম্বারটা হচ্ছে অন্তঃস্পর্শ, আর ঘ নাম্বারটা হচ্ছে বহি স্পর্শ। এই ক নাম্বারটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, খ নাম্বারটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আচ্ছা, এবার আমরা চলে যাই উপপাদ্য 25-এ। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু বেশি কিছু জানতে হয়নি আমাদের, বাড়তি শুধু একটা জিনিসই শিখতে হয়েছে, সেটা হলো ছেদক কাকে বলে, স্পর্শক কাকে বলে, আর হচ্ছে তোমার স্পর্শক কত প্রকারের হয়। স্পর্শক চারটা স্পর্শক পাইছি আমরা, একটা সরল সাধারণ স্পর্শক, একটা তির্যক সাধারণ স্পর্শক, একটা হচ্ছে অন্তঃস্পর্শক, আর একটা হচ্ছে বহিঃস্পর্শক। আচ্ছা, তাহলে আমরা দেখি 25 নম্বর উপপাদ্যটা কি বলছে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। এই এই জিনিসটা অলরেডি তোমাকে আমি প্রথম দিকে যখন বৃত্ত প্রমাণ করতেছিলাম, দূরত্বের কথাটা বলার প্রেক্ষিতে আমি তোমাকে এই জিনিসটা অলরেডি আলাপ করে আসছিলাম। সেটা আমি আবার একটু দেখাই, দেখো। এটা প্রমাণটা একদম ইজি একটা প্রমাণ। এখানে বলছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকা হয়, এই মনে করো আমার একটা বৃত্ত, এর এখানে এখানে হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুটাতে আমি যদি একটা স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকটা কেন্দ্র থেকে এই বিন্দু বরাবর যে ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধের উপরে লম্ব হবে। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো খুব সহজ প্রমাণ। সে প্রমাণটা কি, এখানে আসলে অন্য কোনো কিছু করে প্রমাণ করার ওয়ে নাই লম্ব প্রমাণ করার, কারণ এখানে ডাবল ডাবল ত্রিভুজ নিয়েও লম্ব প্রমাণ করার ওয়ে নাই, অন্য কোনো ভাবেও প্রমাণ করার ওয়ে নাই। কেননা তুমি যদি চিন্তা করো যে স্যার এখানে ডাবল ডাবল স্পর্শক নিয়ে আমি 90 ডিগ্রি প্রমাণ করি, ডাবল ডাবল ত্রিভুজ নিয়ে, সেটা সম্ভব না। দেখো আমি দেখাই দিই। এই যে এই বরাবর একটা ত্রিভুজ আঁকলা, তুমি এই বরাবর একটা ত্রিভুজ আঁকলা। এখন চিন্তা করো, এই দুইটা ত্রিভুজের মধ্যে যে তুমি তুলনা করবা, সেক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা সমান কিনা তা তো কিন্তু তুমি জানো না। এই একটাই মাত্র সাধারণ বাহু সমান, তুমি এটুকুনি শুধু জানো, বাকি একটা বাহুও কিন্তু তুমি সমান বলতে পারবা না। কারণ কি, এটা তুমি কোন বরাবর টানছো সেটার উপর ডিপেন্ড করতেছে আদৌ এটা সমান হবে কি হবে না। তো সেক্ষেত্রে আমি জি। মনে করি নিজের ইচ্ছা মতো সমান টাইনে সমান প্রমাণ করলাম, সেটা তো আসলে হয় না। এই জন্য আমাদের আহ ওই ব্যাখ্যায় গেলে এটা হবে না। তাহলে এটাকে আমরা সর্বসময় রুলস এর মধ্যে গেলে কাজ হবে না, আমরা এটাকে একটু অন্যভাবে চিন্তা করব।
সেটা হচ্ছে দেখো, আমরা প্রিভিয়াসলি একটা কথা জেনে আসছিলাম যে একটা বিন্দু থেকে তার সর্বনিম্ন দূরত্ব হয় হচ্ছে লম্ব দূরত্ব, মনে আছে? লম্ব দূরত্ব। হ্যাঁ। জি। তো ওইটাকেই আমরা কাজে লাগাবো। এখানে খেয়াল করো, আমি যদি এই জায়গাতে অন্য কোনো একটা দূরত্ব নিয়ে নেই, এখান থেকে অন্য কোনো একটা দূরত্ব আমি যদি নিয়ে নেই এবং সেখানে যদি তুলনা করি, এই একমাত্র এই বিন্দুটা কিন্তু বৃত্তের উপরে এবং সেখানে বাহুটা স্পর্শ হয়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের এই একটা বিন্দু বাদে বাকি যত বিন্দুই তুমি যেখানেই নাও না কেন, সেই বিন্দুগুলা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত হবে, বৃত্তের বাইরে। তাহলে বৃত্তের মধ্যে এবং এই সরল রেখার মধ্যে সর্বনিম্ন দূরত্বই হচ্ছে শুধুমাত্র এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাই বলা যায় যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর সর্বনিম্ন দূরত্বটা হলো তার লম্ব দূরত্ব। তাই লম্ব বলা যায় যে দূরত্ব। এটা হচ্ছে একটা লম্ব দূরত্ব। তার মানে এখানে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে এখানে আসলে জেনারেল বীজগণিতীয় যেসব সূত্র বা যে ধরনের জিনিস আমরা দেখে আসছি ওইগুলা দিয়ে প্রমাণ করার কোনো দরকার নাই। এটা এটা অ্যাজ ইউজুয়াল শুধু একটা ব্যাখ্যা। সেটা হলো যে সর্বনিম্ন দূরত্বটাকে যে লম্ব দূরত্ব বলা হয়, সেই সর্বনিম্ন দূরত্বটা নিয়ে ব্যাখ্যা। আচ্ছা, জি। এরপরে দেখো 8 নাম্বার অনুসিদ্ধান্তটা কি বলছে। বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। তো এটা আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে একের অধিক স্পর্শ আঁকা সম্ভব না, কারণ হচ্ছে একের অধিক স্পর্শক আঁকলে সেটার স্পর্শক থাকে না, সেটা ছেদক হয়ে যায়। তাই এটা একটা মৌলিক কথা, এটাকে আসলে আলাদাভাবে প্রুভমেন্টের কিছু নাই। তাহলে আমরা এটা এভাবে জেনে রাখবো যে বৃত্তের একটা বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়। 9 নম্বর অনুসিদ্ধান্তটা কি বলছে? স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। ওই একই কথা, মানে যে কিছুক্ষণ আগে যেটা বলছে সেটারই হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত। হুম। এই যে স্পর্শকের উপর যদি তুমি লম্ব আঁকো, এখানে আমার এটা হবে স্পর্শক এবং এখানে হবে 90 ডিগ্রি। তাহলে ওটা যে কেন্দ্র দিয়ে যায় সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তো একই রকম ভাবে আমি একটা দূরত্ব নিব, দূরত্ব নিয়ে আমরা বলে দিব যে কেন্দ্র থেকে বাইরের দিকের যত দূরত্ব আছে সমস্ত দূরত্বের মধ্যে একমাত্র এই এই দূরত্বটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাই বলা যায় যে এই দূরত্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কোণগামী হয়? কেন্দ্রগামী হয়। সো আমাদের বলা যায় যে এই লম্ব দূরত্বটা কেন্দ্রগামী। ব্যাস, এটাই ব্যাখ্যা। এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, তারপরে যদি একান্ত কখনো পেয়ে যাও সামনে তাহলে এইভাবে করে বলে দিতে পারো। আচ্ছা, 10 নম্বর অনুসিদ্ধান্তটা কি বলছে? বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটি স্পর্শক হবে। মানে ঘুরানি কথা, ওই একই জিনিসের ঘুরানি কথা, ওই একই কথা পেঁচায় পেঁচা ওই এক কথাই বারবার বলতে হবে। এটা প্রমাণ পারবা তুমি? পারবা না? জি স্যার, এটা তো 9 থেকেই এনেছি। হ্যাঁ, 9 থেকে আনছে। আমরা 10 26 নম্বর উপপাদ্যটা দেখি কি বলছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এবং খুব বেশি আসে পরীক্ষায়। আচ্ছা, এখানে যেটা বলছে যে বৃত্তের একটা বিন্দুতে বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে, সরি, বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে বৃত্তে যদি স্পর্শক টানা হয় তাহলে বৃত্তের বাইরে থেকে সর্বোচ্চ কয়টা স্পর্শক টানা যাবে? দুইটা। বৃত্তের দুইটা বাইরে কোনো বিন্দু বিন্দু। থেকে বৃত্তে সর্বোচ্চ দুইটা স্পর্শক টানা যাবে, এর বেশি তুমি টানতে পারবা না। বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তে সর্বোচ্চ দুইটা স্পর্শক টানা যাবে। তবে যদি বলা হয় বৃত্তের ভিতরে অর্থাৎ বৃত্তের পরিধিতে একটা বিন্দুতে কয়টা স্পর্শক টানা যাবে, সেখানে কিন্তু একটা। কথা দুইটা কিন্তু কাছাকাছি, প্যাচ লাগাই নিলে কিন্তু ভুল যাবে, কারণ এমসিকিউতে এটা আসতে পারে। যদি জি। বলে বৃত্তের উপরস্থ বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়, একটা। যদি বলে একটা। বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়, তাহলে দুইটা। কথা দুইটা কিন্তু একদম কাছাকাছি, কিন্তু অনেকখানি মিল আছে। আচ্ছা, এখন দেখি আমাকে প্রমাণ করতে হবে আমি এই যে বাইরে থেকে যে দুইটা স্পর্শক টানছি, একটা মনে করো হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই পি এ আর পি বি পরস্পর সমান। তো বাহু সমান করা প্রমাণ করার নিয়মই হচ্ছে একটা, সেটা কি? ত্রিভুজের সর্বসমতা। সর্বসম রুলস। তাহলে আমরা ত্রিভুজ বানানোর জন্য কি করব, এটাকে দুইটা ত্রিভুজের অংশ করব। সেক্ষেত্রে আমাকে সবার আগে যে কাজটা করতে হবে, এই এটা যদি ও হয় আমাকে এই ওপিটা যোগ করতে হবে, আর হচ্ছে আমার এই যে ও এটা আর ওবিটা যোগ করতে হবে। তো আগের উপপাদ্য অনুযায়ী আমি বলতে পারি যে এই জায়গাটা এবং এই জায়গাটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাই না?
জি তাহলে ও এপি আর ও বিপি দুইটা সমকোণী ত্রিভুজ। এদের মধ্যে দেখো, এদের মধ্যে অতিভুজ হচ্ছে সাধারণ বাহু, আর এই বাহুটা পরস্পর সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো এক বাহু প্রমাণ করা গেলে সেই ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তাহলে সেই রুলস অনুযায়ী আমরা বলতে পারি যে ওএপি এবং ওবিপি সর্বসম। তাহলে সর্বসম হলে এপি সমান সমান বিপি প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে জি প্রমাণ, স্যার। একদম ইজি একটা প্রমাণ। তারপরে দেখো, এই যে দুইটা মন্তব্য আছে, মন্তব্য দুইটা কি করছে দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে থাকবে। এতে অ্যাজ ইউজুয়াল জেনারেল একটা কথা আমরা বুঝতেই পারতেছি যে এরকম মনে করো দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে একটা বিন্দুতে, তাহলে এই বিন্দুটা ছাড়া তুমি যে কোনো একটা বৃত্তের যে বিন্দুই তুমি নাও না কেন, সেই বিন্দুটা কিন্তু অন্য বৃত্তের বাইরে অবস্থান নিচ্ছে, দেখছো? বাহিরে হবে। বাহিরে অবস্থান নিচ্ছে, এই কথাটাই বলছে আর কি। দুই নাম্বারটা বলছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু ছাড়া ছোট বৃত্তের অন্য সকল বিন্দু বড় বৃত্তটির অভ্যন্তরে থাকবে। এটাও তো বোঝাই যেতেছে এরকম একটা বড় বৃত্ত, কারণ সাধারণ স্পর্শক তখনই হয় যখন একটা, মানে অন্তঃস্পর্শ তখনই হয় যখন একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত হয়। তো এখানে এই বিন্দুটা বাদে দেখো এই বৃত্তের সকল বিন্দুই কিন্তু আমাদের বড় বৃত্তের ভিতরে, কিন্তু উল্টা দিক দিয়ে যদি বলি বড় বৃত্তের সকল বিন্দু ছোট বৃত্তের বাইরে, এই কথা। 27 নম্বর উপপাদ্যটা কি বলছে? বলছে হলো যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্র দ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ হবে। অর্থাৎ এই যে দুইটা বৃত্ত পরস্পর বাইরে থেকে স্পর্শ করছে, ওই ও বিন্দুতে স্পর্শ করছে, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এ আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। তোমাকে প্রমাণ করতে হবে এ, ও এবং বি একই সরল রেখায় অবস্থিত। অবস্থিত। তো খেয়াল করো, একই সরল রেখায় যদি কোনো কোনো একটা জিনিস যদি একই সরল রেখায় অবস্থিত হয়, তাহলে সরল রেখার ক্ষেত্রে, সরল রেখা প্রমাণ করার ক্ষেত্রে আমরা যে ধরনের রুলস গুলা ব্যবহার করে আসছি সেটা কিন্তু একটাই মাত্র রুল, সেটা কি, যে একটা কোণ বা যে কোনো এক সাইডে কোণ 180 ডিগ্রি হতে হবে, তাহলে কিন্তু আমাদের জি প্রমাণ হয়ে যায়, তাই না? জি। তা দেখো, দুইটা বৃত্ত যদি পরস্পর বাইরে থেকে স্পর্শ করে তাহলে তাদের কিন্তু একটা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। এই সেই সাধারণ স্পর্শকটা অঙ্কন করে নিছে, পি কিউ সাধারণ স্পর্শক। তো খেয়াল করে দেখো, যেহেতু এওটা এই বৃত্তের ব্যাসার্ধ এবং পি কিউ এই বৃত্তের স্পর্শক, সেক্ষেত্রে এও কিন্তু পি কিউর উপরে লম্ব হবে। তার মানে বলতে পারি যে এ ও পি কোণটা হচ্ছে আমাদের 90 90 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে আমরা বলতে পারি এই পি ও বি কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ ও পি প্লাস পি ও বি ইকুয়াল টু কত ডিগ্রি আসলে, এক সরল কোণ বা দুই 180 ডিগ্রি। সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণ কখন হয়, যখন তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয়। অবস্থিত। তাহলে বলা যায় যে এ, ও এবং বি একই সরলরেখায় অবস্থিত। ব্যাস এটাই প্রমাণ। আচ্ছা, এরপরে আমরা অনুসিদ্ধান্ত 11 কি বলছে দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান। কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান। এটা আসলে আলাদাভাবে প্রমাণ করার কিছু নেই, এটা এমনি বুঝতে পারতেছে। এই যে দেখো, এই যে বহিঃস্পর্শ যদি করে তাহলে এই এ বির দূরত্ব সমান সমান কি ও এ প্লাস ও বির দূরত্ব, একই কথা না? জি যদি একই সরল রেখা অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত বলার পরে আমরা বলতে পারবো যে যেহেতু এবি একটি সরল রেখা এবং ও বিন্দুতে এরা পরস্পর বিভেদ হয়েছে, তাহলে সেক্ষেত্রে ও এ প্লাস ও বি ইকুয়াল টু এবি, ব্যাস ওরই প্রমাণ। আসার মতো কোনো কিছু না, জাস্ট এমসিকিউ তে থাকতে পারে এগুলা। আচ্ছা, এরপরে কি বলছে অনুসিদ্ধান্ত 12, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান। এটাও বুঝতে পারতেছি আমরা, এই যে একটু ড্র করে বড়টা থেকে দেখি, ছোটটা বিয়োগ করে দিলে। এই একটা আর ভিতরে একটা, এটার কেন্দ্র এখানে আর এটার কেন্দ্র এখানে। তাহলে দেখো এই যে স্পর্শক যদি আমরা টেনে দিই, তাহলে এটা কিন্তু বড় বৃত্তের কি হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল, বড় ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ কতটুকু, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে এটুকুন, এটুকুন হলো ছোট বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে সেক্ষেত্রে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কিন্তু ওদের এই যে কেন্দ্রদ্বয়ের যোগফল বলা যায়, এই যে কেন্দ্রদ্বয়ের যোগফল। তাহলে আমরা অনুসিদ্ধান্ত দুটো দেখে নিলাম, এবার দেখি যে কাজ কি বলছে। প্রমাণ করো যে দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ হবে। ওই একই কথা, বহিঃ স্পর্শ করলে যে সমরেখ হয় ওটাও যায়, অন্তঃস্পর্শ করলেও একই হবে। ওই মাঝখানের বিন্দুটাতে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে, এই হলো কাজ। জি এটা পারবা। আচ্ছা, অনুশীলনে 8.4 পড়ি আমরা। এক নাম্বারটা কি বলছে? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো। প্রমাণ করো যে ওপি সরলরেখা স্পর্শ জ্যা এর লম্ব দ্বিখণ্ডক। আচ্ছা, স্পর্শ জ্যা আমরা একটু যা বলছি একটু এঁকে নেই। আচ্ছা, এখানে দেখো আমরা বলছে হলো যে একটা বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বাইরে একটা বিন্দু আছে পি বিন্দু, সেই পি বিন্দু থেকে আমাদের এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটা স্পর্শক টানছি, একটা হলো পি এ স্পর্শক আর একটা হচ্ছে পিবি স্পর্শক। তো এই দুটা স্পর্শক যেখানে গেছে সেই বরাবর একটা এই লম্ব জ্যা হয়েছে, জ্যা। তো তোমাকে যেটা যে প্রমাণ করতে বলছে যে এই যে এবি জ্যাটা, এই এবি জ্যাটা তোমার ওপি লম্ব সমদ্বিখণ্ডক। সরলরেখা, ওই ওপি সরলরেখাটা এই জ্যাটাকে লম্ব দ্বিখণ্ডিত করছে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, একই সাথে প্রমাণ করতে হবে যে এই যে এই দুই পাশের দুইটা সমান। তাহলে আমরা এখানে একটা নাম ওবি আর ও এর এম সমান। যদি নেই, এম যদি নেই তাহলে এ এম আর বি এম সমান, এটা প্রমাণ করতে হবে। এ এম আর বি এম সমান এবং একই সাথে হচ্ছে এখানে লম্ব দ্বিখণ্ডিত হয়েছে। তো খেয়াল করো, আমরা মোটামুটি আগে একটু প্রমাণের দিকে যদি যাই তাহলে আমরা বাইরের ত্রিভুজ থেকে কিছু প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে পি এ আর পিবি সমান। এটা আমরা বাইরের ত্রিভুজ থেকে প্রমাণ করে নিতে পারি এবং এটা আমরা উপপাদ্য অনুযায়ী জানিও যে পি এ আর পিবি সমান হবে। তো সেটাই আমরা ইচ্ছা করলে আবার একটু প্রুফ করে নিতে পারি। তো এখানে দেখো প্রমাণ, কোনো অঙ্কনের প্রয়োজন নেই আমাদের, কারণ সবকিছুই প্রশ্নে বলা আছে। ত্রিভুজ এই পিবিও ও ত্রিভুজ পিএও এর মধ্যে কি কি জানি আমরা, এই ও বি সমান সমান হচ্ছে ও এ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি সমান সমান ওপি সাধারণ বাহু, আর হচ্ছে তোমার ওই ও বি পি কোণ সমান সমান হচ্ছে ও এ পি কোণ, এটা হচ্ছে এক সমকোণ, এক সম। স্যার এখানে ওবি আর ও এ যোগ করা লেগেছে না? কোনটা ও বি আর ও এ? জি, এটা তো প্রশ্নে বলা ছিল না। আচ্ছা, ওইটা বলতে পারো, তাহলে অঙ্কনের মধ্যে তুমি ও বি আর ও এ যোগ করে দিতে পারো। অঙ্কন হচ্ছে ও এ ও ও বি যোগ করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে ত্রিভুজ যেটা সর্বসম হবে ত্রিভুজ পি বি ও সর্বসম হচ্ছে ত্রিভুজ পি এ ও। তাহলে এখান থেকে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে পি এ ইকুয়াল পিবি টু আর পিবি, পি এ সমান পি এ সমান সমান পিবি। এখন পিবি। আমরা চলে যাব আরেক ত্রিভুজে। আবার ত্রিভুজ পি এম বি ও ত্রিভুজ পি এম এ এর এ মধ্যে, এর মধ্যে কি কি পাচ্ছি দেখো। এই পি এ ইকুয়াল টু হচ্ছে, সরি, পিবি ইকুয়াল টু পি এ আমরা উল্টা লিখছি। আমরা অলওয়েজ খেয়াল রাখবো আমরা যে ত্রিভুজটাকে আগে লিখে ফেলছি ওই ত্রিভুজের পার্ট গুলাকে আগে লিখবো। মানে আগে পরে লিখলে যে প্রবলেম হবে ব্যাপারটা তা না, কিন্তু লেখাটা ভালো। তুমি যে ত্রিভুজটা আগে লিখছো সেই ত্রিভুজের পার্ট গুলো আগে লিখবা, যে ত্রিভুজকে পরে লিখছো সেই ত্রিভুজের পার্ট গুলা পরে লিখবা। আর পিএম সমান সমান হচ্ছে পিএম, এটা সাধারণ বাহু। আর কি কি পাওয়া যায়? আরেকটা ব্যাপার, এখানে আমাকে আরেকটা জিনিস দেখা আসতে হতো, কারণ কি আমরা এখানে আর কিছুই পাচ্ছি না। এখানে দেখো তোমার পাইছি হলো এটা সাধারণ বাহু আর এই দুইটা, তাহলে দুইটা সাধারণ বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয় পরস্পর সমান হলে ত্রিভুজের সর্বসম হয় না? তাহলে সেক্ষেত্রে জি আমরা যে এই কোণ দুইটা আগের প্রমাণ থেকে সর্বসম বলে আসি, মানে সমান সমান বলে আসি। ওখানে হচ্ছে এ পি ও কোণ সমান সমান হচ্ছে বি পি ও কোণ, এই কথাটা আমরা আগেই বলে আসি।
তাহলে আমরা ওখান থেকে বলতে পারি যে এপিও কোণ মানেই হচ্ছে এপিএম কোণ, এপিএম কোণ, আর বিপিও কোণ মানেই হচ্ছে তোমার বিপিএম কোণ। তাহলে আমাদের বিপিএম কোণটা আগে লিখি, বিপিএম কোণ সমান সমান ওদিকে হচ্ছে আমাদের এপিএম কোণ। এটা আগের প্রমাণ থেকে পাইছি। তাহলে এক্ষেত্রেও বলা যায় যে ত্রিভুজ পি এম বি সর্বসম হচ্ছে ত্রিভুজ পি এম এ। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম। এখন তাহলে আমাদের বাকি থাকে একটা বাহু, সেই বাহুটা হচ্ছে এম বি আর হচ্ছে এম এ। তাহলে আমরা বলতে পারি যে এম বি সমান সমান হচ্ছে এম এ। আবার অনুরূপ কোণগুলাও সমান। তাহলে এক্ষেত্রে অনুরূপ কোণ কোনটা? এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বি এম পি কোণ সমান সমান হচ্ছে এ এম পি কোণ। কিন্তু এরা সরল রৈখিক যুগল কোণ। কিন্তু এরা সরল রৈখিক রৈখিক যুগল কোণ। তাহলে সরল রৈখিক যুগল কোণ পরস্পর সমান হলে তাদের পরিমাণ কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি। অর্থাৎ বি এম পি কোণ সমান সমান হচ্ছে এ এম পি কোণ সমান সমান হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা দেখো এক সমকোণও প্রমাণ করলাম, আবার হচ্ছে দুইটা পরস্পর বাহু দুইটাকেও সমান প্রমাণ করলাম। তাহলে আমরা বলতে পারি যে এই ওপি রেখা, ওপি রেখা এ বি জ্যায়ের, এ বি জ্যায়ের, এ বি জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক। এটাই আমাদের প্রমাণ। তো এখানে দেখো এই যে আমরা ফার্স্ট যে প্রমাণটা করছি, আমরা এই প্রমাণটা কিন্তু না লিখেও করতে পারতাম, কিন্তু প্রবলেমে পড়তাম সেই কোনটার জন্য, এই কোনটা, কারণ জি তখন আমাদের হয়তো ওই যে সরাসরি বলে দেওয়ার কারণে এই জিনিসটা মাথার মধ্যে কাজ নাও করতে পারতো। এই কারণে আমাদের ওই যে যে কথাটা বলছিলাম যে যে প্রমাণটা তুমি করে দেখালে তোমার খুব একটা বেশি সময় নষ্ট হবে না, তো সেক্ষেত্রে প্রমাণটা করে দেখানোটা বেটার। তবে কিছু কিছু প্রমাণ আছে যেগুলো অনেক বড়, যেমন মনে করো পিথাগোরাসের রুলসটা যদি তুমি কাজে লাগাতে চাও, পিথাগোরাসের রুলস অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তুমি স্কয়ার এখানে দিয়ে যদি তুমি চিন্তা করো, মানে এটা হয়ে যাবে বাহুল্য দোষ। এখানে যে যদি তুমি চিন্তা করো যে পিথাগোরাসেরটা একটু প্রমাণ করে দেখাই, আরে বাবা পিথাগোরাস প্রমাণ করতে তো 2 পাতা লেগে যাবে, তখন জি খাজনার চেয়ে বাজনা বেশি অবস্থা হয়ে যাবে না? তো এই ধরনের হুম প্রমাণের ক্ষেত্রে আমার প্রমাণ দেখাতে যাওয়ার তো দরকার নেই, আমি যেটা জানি সেটা বলে দেবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। কিন্তু এখানে যেহেতু আমার প্রমাণটা একদম সিম্পল ছোট্ট একটা প্রমাণ, তাহলে সেক্ষেত্রে আমার প্রমাণটা দেখাতে খুব একটা বেশি সময়ও লাগবে না, আবার খুব একটা বেশি খাতারও প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমি এটা দেখায় দেওয়াটা ভালো, এবং দেখায় দেওয়ার জন্যই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারছি, আমরা কিন্তু এই জিনিসটা ত্রিকোণ হয়তো প্রবলেম পেয়েছি। হয়ে যেতাম। হুম। আচ্ছা, এরপরে দেখি কি আছে। 2 নাম্বারটা বলছে প্রমাণ করো যে দুইটি বৃত্ত এককেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তটির কোন জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে, দুইটি বৃত্ত এককেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তটির কোন জ্যা ক্ষুদ্রতর বৃত্তটির কোন বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত জ্যা স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এইটা তুমি অলরেডি প্রমাণ করে আসছো। এটা এটা তো আমি এটা একে ওই দিলেই যে তুমি বুঝতে পারবা, এটা যে প্রিভিয়াস একটা অধ্যায় প্রমাণ করে আসছো। অঙ্কন বুঝেছি, কেন্দ্র হ্যাঁ এক হবে, একটা বড় একটা ছোট। হ্যাঁ হ্যাঁ, একটা বড় একটা ছোট, এই যে দেখো আমি দেখাচ্ছি অঙ্কনটা। এই যে এইভাবে করে যেটা করছিলাম, আমাদের এই যে এখানে একটা স্পর্শক থাকবে, এই বিন্দুতে একটা স্পর্শক থাকবে, এই স্পর্শকটা দুই পাশে যদি আমরা টেনে দেই, এই যে এখানে এই বরাবর জি লম্ব আঁকলে, ওই যে তুমি যে প্রমাণটা বলতে পারো এখানে এই বরাবর লম্ব আঁকলে, আবার আরেকটা জিনিস বলতে পারি, এই এই ত্রিভুজের এটা হলো কি, এই ত্রিভুজের এটা হচ্ছে আমাদের জ্যা। তো কোন কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব আঁকলে সেই জ্যা সমাদ্বিখণ্ডিত লম্বকে করে। সমদ্বিখণ্ডিত করে। তো আমি জ্যা বললাম মানে লম্ব বললাম কিভাবে? লম্ব বললাম ভিতরের ত্রিভুজ দিয়া, ছোট ত্রিভুজ দিয়া, কারণ ছোট ত্রিভুজের এটা স্পর্শক, তাহলে ছোট ত্রিভুজের জি স্পর্শক হলে ছোট বৃত্ত। সেক্ষেত্রে লম্ব হয়েছে। আবার সেটা বড় জি ত্রিভুজের ক্ষেত্রে এসে বলতে পারি যেহেতু লম্ব আঁকা হয়েছে, জ্যা। এটা একটা জ্যা, সো এটা সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এই খণ্ড সমান সমান এই খণ্ড, এটি প্রমাণ করতে বলছে। 3 নাম্বারটা কি বলে দেখো, এবি কোন বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা। এবি কোন বৃত্তের ব্যাস এবং বিসি, আচ্ছা আমরা একটু আঁকি 3 নাম্বারটা। এই এবি হচ্ছে কোন বৃত্তের ব্যাস, তারপরে বলছে হচ্ছে বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা।
বিসি, এখানে বিসিটা হচ্ছে ব্যাসার্ধের সমান একটি যে, অর্থাৎ এই ওবি আর বিসি পরস্পর সমান। এরপরে বলছে হচ্ছে এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়, এ এবং সি বিন্দুতে দুইটা স্পর্শক অঙ্কিত হবে। তাহলে এখান থেকে আমরা স্পর্শক এঁকে দিই। অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে এটা পরস্পর ডি বিন্দুতে মিলিত হলো। প্রমাণ করো যে এসিডি একটি সমবাহু ত্রিভুজ। এসিডি, তার মানে আমাকে এই এ এবং সি যোগ করতে হবে। তাহলে এসিডি সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি আমাদের এখানে ও বি এবং বিসি কিন্তু সমান। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের ওসিটাও কিন্তু এখানে সমান হয় এবং ওবিসি একটা সমবাহু ত্রিভুজ হয়। তো এই ওবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কিন্তু 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এই জায়গায় আবার আরেকটা ব্যাপার, এই যে ও এটা কিন্তু এই ডি এর উপর লম্ব, তার মানে এখানে 90 ডিগ্রি। তো যদি কোনোভাবে আমি এই কোণটার মানটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু এই কোণ কত ডিগ্রি সেটা আমরা বের করতে পারবো। আর এই কোণটা ঠিক যত ডিগ্রি হবে এই কোণটাও ঠিক তত ডিগ্রি হবে, কেননা আমাদের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণ আর এই কোণের মান পেয়ে গেলে পরবর্তীতে আমি ডি কোণের মানটা পেয়ে যাবো অটোমেটিক। এবং প্রত্যেকটা কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এডিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে অঙ্কন করছি ছোট্ট একটু অঙ্কন, সেটা হলো অঙ্কন ও সি যোগ করি। প্রমাণ, ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি এ আমাদের ওবি ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ওবি ইকুয়াল টু হচ্ছে বিসি, এটা আমাদের প্রশ্নে বলা আছে, প্রশ্নানুসারে। তাহলে আমরা বলতে পারি যে ওবি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু বিসি, অর্থাৎ তোমার ত্রিভুজ ও বিসি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব ও বিসি কোণ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এখন খেয়াল করো আমাদের এই যে বড় ত্রিভুজটা এসিবি ত্রিভুজ, আবার ত্রিভুজ এসিবি, এসিবি এর এবি ব্যাস, এটা প্রশ্নে বলা আছে। ত্রিভুজ এসিবি এর এবি হচ্ছে ব্যাস, তাহলে এসিবি কোণটা কিন্তু হবে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি এক সমকোণ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান হবে কত, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এসিবি কোণের মানটা আসলো 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এসিবি এ আমরা যে কোণগুলো পেয়ে গেছি সেই কোণগুলো একটু লিখে নিই। অতএব ত্রিভুজ এসিবি এ, এসিবি এ আমাদের সি এ বি কোণ প্লাস এ সি বি কোণ প্লাস এ বি সি কোণ, একটা ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বা আমরা এখন মানগুলো বসাই দিই, সি এ বির কোনো মান আমরা জানি না, তাহলে এটা এরকম থাকলো সি এ বি। আর এসিবি এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, আর এ বি সি এর মানটা আমরা মাত্র পেয়েছি, এটা হলো 60 ডিগ্রি। কেননা যেটাই এবিসি সেটাই কিন্তু ওবিসি, এ বি সিও যা ওবিসিও তা, তাই আমরা ওবিসি এর পরিবর্তে এবিসি এবং সেটা 60 ডিগ্রি লিখে দিতে পারি। তাহলে এখানে আসে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের এই সি এ বি কোণের মানটা দাঁড়াচ্ছে কত, এখানে 90 আর 60 হচ্ছে 150। তাহলে 150 ওপাশে গেলে মাইনাস হবে 150, তাহলে 180 থেকে আমরা 150 মাইনাস করলে হয় 30 ডিগ্রি। তাহলে আমাদের সি এ বি কোণটার মান পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি। এবার আসি, আচ্ছা আমরা এখানে ছোট করে আমরা আবার একটু ছোট করে এখানে এঁকে নিই। তো বৃত্ত এবি হচ্ছে ব্যাস ও এ বি বিসি হচ্ছে সমান, এখান থেকে দুইটা আসছে হলো স্পর্শক এবং এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে,
ওসি আমরা যোগ করে নিয়েছিলাম। তাহলে আর হচ্ছে এসি, হ্যাঁ এটাই ছিল আমাদের চিত্র। আমরা ছোট্ট করে একটু এঁকে নিলাম, যেটা আমাদের ওপাশে বড় চিত্র আঁকা আছে, তারপরেও অঙ্কনের সুবিধার জন্য আমরা একটা ছোট করে চিত্র এঁকে নিলাম। তো এখানে দেখো ডিএ, এখানে এ বিন্দুতে ডিএ স্পর্শক ও ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে বাইরের স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যদি আঁকা হয় তাহলে সেখানে একটা লম্ব অঙ্কিত হয়। তার মানে এখানে আমাদের ও এ ডি কোণের মানটা হবে 90 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি যে ও এ ডি কোণ ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। বা ও এ ডি দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ও এ সি কোণ প্লাস আরেকটা হচ্ছে ডি এ সি কোণ, এই দুইটা কোণে ভাগ হয়েছে ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা এখন দেখি ও এ সি কোণটা, এই ও এ সি কোণের মানটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা এসিবি ত্রিভুজ থেকে বের করেছিলাম এবং সেটা ছিল 30 ডিগ্রি। তাহলে ওটাই কিন্তু বিএসিও যা ও এসিও তা, তাহলে আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি লিখে দিই। 30 ডিগ্রি প্লাস হচ্ছে ডি এ সি কোণ ইকুয়াল টু ওদিকে হচ্ছে 90 ডিগ্রি। অতএব আমাদের এই ডি এ সি কোণের মানটা আসবে আমাদের 90 মাইনাস 30, দ্যাটস ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার ডি বিন্দু থেকে বৃত্তে ডিএ ও ডিসি স্পর্শক হওয়ায় আমরা জানি বৃত্তের বাইরে থেকে বৃত্তে যদি দুইটা স্পর্শক টানা হয় তাহলে সেই স্পর্শক দ্বয় পরস্পর সমান হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিএ সমান সমান হচ্ছে ডিসি। তাহলে খেয়াল করো আমাদের ডিএসি ত্রিভুজে ডিএ সমান সমান ডিসি, তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ ডিএসি এর এই ডিএ ইকুয়াল টু ডিসি হওয়ার কারণে ডিএ এর বিপরীত কোণ অর্থাৎ ডিসি এ কোণ বা এসি ডি কোণ, যেটাই বলি আমরা এসি ডি কোণ ইকুয়াল টু হবে ডিসি বাহুর বিপরীত কোণ অর্থাৎ ডিএসি, এটা পরস্পর সমান হবে ডিএসি, এটা পরস্পর সমান। তো এটা আমরা জানি যে ডিএসি কোণের মানটা 60 ডিগ্রি, তাহলে এসিডি কোণের মানটাও হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের মানটাও 60 ডিগ্রি, এই কোণের মানটাও 60 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ ডিএসি এর আমাদের এডিসি কোণ প্লাস ডিএসি কোণ প্লাস আমাদের আরেকটা হচ্ছে ডিসি এ কোণ বা এসি ডি কোণ, এই তিন কোণের যোগফল আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। তো আমাদের এখান থেকে যেটা পাইছি যে এডিসি কোণ প্লাস এটার মান 60 ডিগ্রি পাইছি এবং এটার মানও পাইছি আমরা 60 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এই এডিসি কোণের মানটা আসে হচ্ছে 60 এখানে 120, আর 180 থেকে 120 মাইনাস করলে আসে 60 ডিগ্রি। তার মানে আমাদের অবশিষ্ট কোণটার মানও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যেহেতু ত্রিভুজ ডিএসি এর আমাদের এই এডিসি কোণ সমান সমান ডিএসি কোণ সমান সমান এসিডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের শর্তানুসারে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান হয়, যেহেতু প্রত্যেকটা কোণের সমান, তার মানে প্রত্যেকটারই বিপরীত বাহু পরস্পর সমান। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এডি সমান সমান সিডি সমান সমান এসি। অর্থাৎ বলা যায় যে ত্রিভুজ ডিএসি একটি সমবাহু ত্রিভুজ। এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। নাম্বারটা কি বলছে? প্রমাণ করো যে কোনো বৃত্তে পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক। কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজে, পরিলিখিত মানে হচ্ছে কোন বৃত্তের বাইরে দিয়ে একটা চতুর্ভুজ যাবে, তার মানে চতুর্ভুজের ভিতরে বৃত্ত। বুঝতে পারছো ব্যাপারটা? হচ্ছে এরকম একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের ভিতরে হলো বৃত্ত। এই চিত্রটা এরকম, মানে এখানে মনে করো এ বি সি ডি একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের অভ্যন্তরে একটা বৃত্ত হইছে। এই বৃত্তটার নাম দিয়ে আমরা মনে করো
পি কিউ আর এস একটা বৃত্ত হয়েছে, আর যে কেন্দ্র হচ্ছে ও। তো যেটা বলছে যে যে কোনো দুটা বিপরীত বাহু, মনে করো এ বি বাহু আর বি সি ডি বাহু, এই দুটা বিপরীত বাহু কেন্দ্রে কোণ উৎপন্ন করছে এ ও বি কোণ আর সি ও ডি কোণ। প্রমাণ করতে হবে এ ও বি কোণ আর সি ও ডি কোণের পরিমাণ হচ্ছে 180°। 80°। তো একটা জিনিস দেখো এখানে, এই এপি আর হচ্ছে এ এস, হ্যাঁ, এপি এবং এস এটা কিন্তু বৃত্তের দুইটা স্পর্শক, বহি স্পর্শক। তাহলে স্পর্শক দ্বয় পরস্পর সমান। আবার আরো একটা জিনিস জানি আমরা, যে বহি স্পর্শক বরাবর কেন্দ্র থেকে যদি একটা বাহু যোগ করা হয় তাহলে সেটা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে, এটাও কিন্তু আমরা জানি, জি। এটাও জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, সেক্ষেত্রে বলতে পারি যে এই এই কোণটা হচ্ছে হাফ অফ এ কোণের সমান, আর এই কোণটা হচ্ছে হাফ অফ বি কোণের সমান, এই কোণটা হাফ অফ সি কোণের সমান, সি এই কোণের কোণটা সমান, হাফ অফ এটা ডি ডি কোণের কোণের সমান। তারপরে কি করা যায়? ও হবে, প্রমাণ হবে। তাহলে আমাদের বাড়তি কোনো অঙ্কনের দরকার নেই, সরাসরি প্রমাণে চলে যায়। প্রমাণ, তাহলে দেখো ত্রিভুজ এ পি বি এ, ত্রিভুজ এ পি বি এ আমাদের তিনটা কোণ, একটা হচ্ছে এ ও বি কোণ যোগ হচ্ছে ও এ বি কোণ যোগ হচ্ছে ও বি এ কোণ ইকুয়াল টু হলো আমাদের ত্রিভুজের তিন কোণের যোগফল 180°। তাহলে এই তিনটা 80°। কোণের যোগফল হচ্ছে 180°। এখানে ও এ বি, যেহেতু ও এ হচ্ছে তোমার দুইটা বহি স্পর্শকের কেন্দ্র বরাবর, মানে বৃত্তের বাইরে একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা হয়েছে এবং সেই কেন্দ্র বরাবর যোগ করা হয়েছে। তাহলে এটা যে উপপাদ্য 1 এবং অনুশীলনী 1 নাম্বার অনুযায়ী আমরা দেখছি যে এরকম যদি যোগ করা হয় তাহলে এই কোণ দুইটা সমান হয় ওই সর্বসমের রুলস থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ও বি যোগ হচ্ছে হাফ অফ, এই ও এ বি মানে হচ্ছে হাফ অফ ডিএবি, ডিএবি। ডিএবি যোগ ও বি এ সমান সমান আমরা বলতে পারি হাফ অফ এ বি এবিসি। সি ইকুয়াল টু হচ্ছে 180°। গেল একটা। আবার আবার অনুরূপ ভাবে আমাদের ওই যে ত্রিভুজ এই ও সি ডি, আচ্ছা আমরা এপিবি বলছিলাম কেন, এখানে তো এ ও বি। ত্রিভুজ ওসিডিএ, ত্রিভুজ ওসিডিএ একই রকম ভাবে আমরা বলতে পারি যে সিও ডি কোণ প্লাস হাফ অফ এডিসি কোণ এডিসি। প্লাস হাফ অফ বিসিডি। বিসিডি কোণ ইকুয়াল টু হচ্ছে 180°। 80°। উভয়টাকে যদি যোগ করে দিই আমরা, উভয়টাকে যদি যোগ করি, এ ও বি কোণ যোগ হচ্ছে সি ও ডি কোণ, এই দুটো একসাথে যোগ করলাম। আর এখানে হাফ গুলা সব কমন নিয়ে নি, হাফ গুলা কমন নিলে কি আসে দেখো, এদিকে হচ্ছে ডি এ বি যোগ হলো ওখানে এ বি সি যোগ হলো এখানে যে এ ডি সি যোগ হলো এখানে বি সি ডি ইকুয়াল টু ওপাশে হচ্ছে আমাদের 180, 80। বা এ ও বি প্লাস সি ও ডি প্লাস হাফ ইন্টু চতুর্ভুজের চার কোণের যোগফল কত? 360। 360। তাহলে এখানে বলতে পারি 360° ইকুয়াল টু পাশে, ও সরি, এখানে তো 180 হবে না, শুধু 180-র সাথে যোগ হবে আরো 180, কারণ তাহলে দুইটার তো 360। 180 180 360 আছে। তাহলে ওপাশে হলো 360, বা এ ও বি কোণ যোগ হচ্ছে সি ও ডি কোণ প্লাস এখানে হচ্ছে 180° ইকুয়াল টু পাশে 360°। অতএব এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ ইকুয়াল টু হবে 360 থেকে 180 মাইনাস করলে 180°। তাহলে দুইটা কোণের যোগফল যদি 180° হয় তাহলে তাদেরকে পরস্পরে কি বলা হয়? সম্পূরক বলা হয়। সম্পূরক। অতএব এ ও বি কোণ ও সি ও ডি কোণ পরস্পর সম্পূরক, পরস্পর সম্পূরক। ঠিক আছে, এখানে জি। সম্পূরকের কথা বলছে মানে 180° দেখাতে বলছে, আর 180° দেখাতে বলছে বিধায় আমরা কি করলাম? কোণের পরিমাপের হিসাব নিকাশ করলাম। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো এই প্রশ্নটা পড়ে বুঝতে পারা যে আসলে কি বলছে। এখানে এই যে পরিলিখিত কথাটা হলো এখানে মেইন, পরিলিখিত। তো মনে রাখবা পরিলিখিত শব্দ অর্থ হচ্ছে পরিধির থেকে। তাহলে বৃত্তের পরিলিখিত মানে পরিধির বাইরে হবে চতুর্ভুজটা। যদি ভুলে ভুলে কোনোভাবে তুমি অন্তর্লিখিত এঁকে ফেলো, মানে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ এঁকে ফেলো, তাহলে কিন্তু আর এই প্রমাণটা হবে না। বুঝতে পারছো? হুম। পরিলিখিত মানে হলো বাইরে থেকে হবে, তাহলে সেটা আমাদের মাথায় রাখতে হবে যে পরিলিখিত মানে বাইরে থেকে।
আচ্ছা, এরপরে 5 নাম্বারটা কি বলছে দেখো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক টানা হইছে। সেখানে উদ্দীপকের আলোকে চিত্র আঁকতে বলছে, এটা পারবো। পিএ ইকুয়াল টু পিবি আঁকতে বলছে, মানে হলো যে বাইরে থেকে স্পর্শক আঁকলে স্পর্শক দ্বয় পরস্পর সমান হয় সেই প্রমাণ। সমান। আর ওপি রেখাংশ স্পর্শ যায় লম্ব দ্বিখণ্ডক, ওই যে অনুশীলনী 1 নাম্বারটা, এই যে এটা প্রমাণ। তার মানে এই 5-এর দুইটাই কিন্তু আমরা করে আসছি প্রিভিয়াসলি। জি 6 নাম্বারটা পড়ি কি বলছে দেখো। দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র এবং পিএ ও পিবি স্পর্শক দ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। ও বৃত্তের কেন্দ্র পি এবং পিবি স্পর্শক দ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। পি ও এপিবি কে সমদ্বিখণ্ডিত করে। এটা তো অলরেডি পড়েই আসতেছি আমরা, দেখো এখানে আমি একটু আঁকলেই তুমি বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কি বলছে। এই যে আমার একটা বৃত্ত, এখানে একটা বাইরে স্পর্শক, এই হলো আমাদের পি এ, আরে কোন দিক চলে গেল, আচ্ছা যাই হোক ধরুন এটা মিলিয়ে রাখছি এখানে। এই আর এদিকে হচ্ছে পিবি, এই হচ্ছে পি এ আর পি এ আর হচ্ছে পিবি। তো আমাকে যেটা প্রমাণ করতে বলছে যে এই এপিবি কোণকে দ্বিখণ্ডিত করে। তার মানে এইখান থেকে যদি কেন্দ্র বরাবর টানি তাহলে এটা দ্বিখণ্ডিত করে। এটা কিন্তু অলরেডি কয়েকবারই আমরা প্রমাণ করে আসছি। ওই যে 1 নাম্বার সর্বসম্মতি। অনুশীলনটা প্রমাণ করতে যেও কিন্তু এটা আমরা প্রমাণ করছিলাম, মনে আছে? জাস্ট জি এখান থেকে যে লম্বটা টেনে দিয়ে সর্বসম প্রমাণ করে এই কোণ আর এই কোণ সমান বলে দেওয়া যাবে, এটাই প্রমাণ। তার মানে এটা অলরেডি আমরা প্রমাণ করে আসছি, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি কিন্তু দেখো সবগুলা যে 8.4ও শেষ হলো। তার মানে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য কিন্তু আমাদের আজকে মোটামুটি